আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আকস্মিক মারা গেলেন অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুরে বাসায় অসুস্থ বোধ করার পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বাদ এশা ধানমন্ডি বায়তুল আমাল জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মইদুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ গ্রহণ করেছিলেন এএফ হাসান আরিফ। দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে। পরে তাকে দায়িত্ব দেওয়া হয় ভূমি মন্ত্রণালয় সহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। শুক্রবার দুপুরে হাসান আরিফ বাসায় খাবার খেতে বসলে হঠাৎ অসুস্থ বোধ করলে তাৎক্ষণিকভাবে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান উপদেষ্টা হাসান আরিফের হার্ট অ্যাটাক হয়েছে। পরে মৃত ঘোষণা করা হয় তাকে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে হাসপাতালে ছুটে যান উপদেষ্টা পরিষদের সদস্যরা। শোকাবহ পরিবেশ তৈরি হয় সেখানে। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্ট তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিশরের D8 সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি ছুটে যান হাসপাতালে। ল প্রফেশনের এই যে ওনার যে মানুষের প্রতি যে দরদ, এটা অনেক অনেক পুরনো এবং এটা উনি অনেক বছর ধরে করছেন। তা এখন এমনও আছে যে উনি অনেকের মামলা লড়ে দিয়েছেন উইদাউট এনি ফিস, এবং উনি খুবই ডিপলি কমিটেড সোশ্যাল ওয়ার্কার ছিলেন। অনেক কজে ওনার ইনভলভমেন্ট ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসেবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। উপদেষ্টা হাসান আরিফ 2001 সাল থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2008-9 সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশিষ্ট আইনজ্ঞ হাসান আরিফ পশ্চিমবঙ্গে তার শিক্ষাজীবন শেষ করে 1966 সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে ঢাকায় এসে কাজ শুরু করেন বাংলাদেশের হাইকোর্টে। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী উপদেষ্টা হাসান আরিফের জন্ম 1941 সালে কলকাতায়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডি তাকওয়া মসজিদে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। নূর, জানাজা এবং দাফনের ব্যাপারে আপনার কাছে কি খবর আছে?
আফসানা, ধানমন্ডির এই বায়তুল আমান জাতীয় মসজিদে এখন এশার নামাজ চলছে। এশার নামাজ শেষ হওয়ার পরেই এই মসজিদে উপদেষ্টা হাসান আরিফের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে এখানে উপদেষ্টার যে লাশ বহনকারী গাড়ি সেটি এসেছে, লাশ চলে এসেছে এবং একটু পরে এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার কথা রয়েছে, তিনি এখনও এখানে এসে পৌঁছাননি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সিকিউরিটি যে সমস্ত ব্যাপার রয়েছে, ফোর্স রয়েছে, তারা সবাই এখানে এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও এখানে আসার কথা রয়েছে। এর বাইরে সেনাবাহিনীর প্রধান সহ 3 বাহিনীর প্রধান এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বেশ কয়েকজন উপদেষ্টা, আসিফ মাহমুদ, নাহিদ এবং মাহফুজ আলম সহ বেশ কয়েকজন উপদেষ্টা এখানে এসে পৌঁছেছেন এবং তারা এই মুহূর্তে এশারের নামাজ চলছে। এশার নামাজ শেষ হওয়ার পরপরই এই মসজিদে প্রথম যে জানাজা সেই জানাজা নামাজটিতে তারাও অংশগ্রহণ করবেন। এরপরে উপদেষ্টা হাসান আরিফের পরিবার থেকে যেটি বলা হয়েছে, তাকে হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টের যে প্রাঙ্গণ আছে সেখানে তার আরেকটি জানাজা হবে। তারপরে উপদেষ্টার হাসান আরিফের কন্যা যিনি দেশের বাইরে রয়েছেন তিনি দেশে আসবেন 22 তারিখ। 22 ডিসেম্বর দেশে আসার পরে সিদ্ধান্ত হবে কবে এবং কোথায় উপদেষ্টা হাসান আরিফের দাফন কার্য সেটি সম্পন্ন হবে, সেটি সম্বন্ধে আমাদেরকে জানানো হয়নি। আফসানা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভরা মৌসুমেও অস্থির রাজধানীর চালের বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। ব্রয়লার মুরগিও কেজিতে বেড়েছে 20 টাকার মতো। তবে কমেছে আলু ও পেঁয়াজের দাম। বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়লেও স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে বিক্রেতারা। মেজবা হাসানের রিপোর্ট। 1.5 মাস পর আবারও বাড়তি চালের দাম। প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট সহ কয়েক ধরনের চালের দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে 28 চাল। ভরা মৌসুমে এমন দামের কারণ জানেন না বিক্রেতারাও। দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট সিন্ডিকেটের উপর। সব চাউলে কেজিতে 5 টাকা 6 টাকা বেশি। 5 মাসের মধ্যে আপনার 80 টাকা ছাড়াই দেবে। তো ওই সময় যদিও কমবে কয় টাকা, 2 টাকা 3 টাকা কমলো। কমার পরে তো আপনার এই জায়গায় আসতে পারবো না। এর আগে যেটা নিলাম সেটাতে আজকে যেটা ছিল তার 50 টাকা কমে নিয়েছি, অর্থাৎ 1850 নিয়েছি, আজকে চাইলো 1900। গেল সপ্তাহের চেয়ে কমেছে পেঁয়াজ ও আলুর দাম। দেশীয় আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে একই দামে। কমেছে নতুন আলুর দামও। পেঁয়াজ গত সপ্তাহে দেশি আসলে 140 টাকায়, আর নতুনটা আসছে 70 টাকা আসছে বেচতেছি। পেঁয়াজের দাম আগের থেকে অনেক কমছে, নতুন পেঁয়াজ আসছে। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে 8 টাকা বাড়ানোর পর বাজারে সরবরাহ বেড়েছে, কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। 20 টাকা 8 টাকা করে বাড়াইছে। ওটার ভিতরে আছে এখন 5 লিটার 850, 2 লিটার 350, 1 লিটার 175। কিনে পচর চাল 900 টাকা চেয়েছে দাম, ওরাও রাখছে 840 টাকা রাখছে, আর হবে না, তেলে পাচ্ছে না ওরা। ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। 3 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। তবে দাম কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে 135 টাকায়। ব্রয়লার 200 আর সোনালিটা হচ্ছে 320। কাঁচামাল তো ভাইয়া বাজার একটু কম বেশ হলে দাম একটু বাড়ে। আর আজকে 2-3 দিন কাপ্তান বাজার বন্ধ, তো কাপ্তান বাজারে যে গাড়িগুলা ঢুকতো গাড়িগুলা কম ঢুকতেছে, কারণ কোনো খামারি মাল ঢুকাইতেছে না। শীতের ভরা মৌসুমে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। ফুলকপির পিস 40 টাকা। মোটামুটি যা আছে নিয়ন্ত্রণ আছে, মোটামুটি খারাপ নয়, ভালোই আছে। আমাকে অবস্থার কথা কই লাভ আছে, লাভ নেই। এখন পেঁয়াজ থাকার কথা 40 টাকা 50 টাকা কাঁচা পেঁয়াজ, তাই না? দাম বেশি, সব কিছুর দামই বেশি। শীতে সবজি শীত তুলনায় ততটা কম না, সবজি যতটা আর কম থাকা কথা অতটা না। সবজির বাজারে স্বস্তি ফেরা না ফেরা আর দাম কমা নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইকোস অফ রেভলিউশন কনসার্টের প্রস্তুতির খবর জানতে চাচ্ছি আর্মি স্টেডিয়ামে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, কনসার্টের প্রস্তুতি কেমন দেখছেন এবং রাহাত ফাতে আলী খান কখন এসে পৌঁছাবেন? কনসার্টের প্রস্তুতি বলতে সর্বশেষ যে প্রস্তুতি হামি এবং আমরা রিহার্সাল বলে যে থাকি সেটি সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণ আগে এখানে সাউন্ড চেক হয়েছে। আপনি নিশ্চয়ই আমরা দেখাতে পেরেছি দর্শকদের যে এখানে যে
অন্যান্য যে কাজগুলো রয়েছে কনসোল থেকে সুইচিংয়ের যে কাজগুলো আছে সেগুলো সর্বশেষ সম্পূর্ণ হচ্ছে। কালকে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলো দেখে নেওয়া হচ্ছে। আর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য চেয়ার, বিভিন্ন রং বেরঙের চেয়ার রাখা হয়েছে। এখানে টিকিট অনুযায়ী ভ্যারি করবে কারা কোন জায়গায় বসবেন। যদিও এর আগে বলা হয়েছিল যে 36%, 24% এবং 10% এই 3 ধরনের ক্যাটাগরিতে ছাড় দেওয়া হচ্ছে এবং এই নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াগুলোতে অসংখ্য টিকিটের জন্য চাহিদা চাওয়া হচ্ছে এবং এই টিএসসি এবং আগামীকালকেও আপনি যেটা বলছেন আগামীকালকে 12টা পর্যন্ত, 12টা থেকে এখানে কিন্তু টিকিট পাওয়া যাবে 5টা পর্যন্ত। তার মানে এখন পর্যন্ত যে টিকিটগুলো অবিকৃত আছে সেগুলো ক্রয় করে যে কোনো মানুষ এখানে তাদের পছন্দের শিল্পী, বিশেষ করে চিরকুট ব্যান্ড, সেজান ব্যান্ড অথবা এখানে অন্যান্য যে ব্যান্ডগুলো রয়েছে আর্টসেলের মতো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডগুলোকে তারা এখানে উপভোগ করতে পারবে। তার সাথে যে বিষয়টি সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গা, যে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান, তিনি তার যে বিখ্যাত গানগুলো রয়েছে আফরিন থেকে শুরু করে বিভিন্ন যে গানগুলো উপমহাদেশে শুধু নয় সারা বিশ্বে সাড়া জাগিয়েছে, সেই গানগুলো তিনি আগামীকাল করবেন বলে আমরা জানতে পেরেছি। আর আয়োজকরা বেশ আশাবাদী। তারা বলছেন জুলাই বিপ্লবের জন্য যে কাজটি করা হচ্ছে সেখানে স্বতঃস্ফূর্তভাবে সব ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করবেন, কারণ এই মহতি উদ্যোগটি শুধুমাত্র একটি কনসার্টে সীমাবদ্ধ নয়। এর টাকা যেটি দেওয়া হবে, রাহাত ফতেহ আলী খান তিনিও কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। একই সঙ্গে অন্যান্য সাধারণ মানুষ যারা এই টাকা দিয়ে ক্রয় করবেন তারাও কিন্তু এখানে এসে তাদের এই টাকাগুলোকে আসলে এই জুলাই যারা আত্মত্যাগ করেছেন তাদের পরিবার অথবা যারা আহত তাদের চিকিৎসার্থে ব্যবহৃত হবে। এই জন্য তারা আহ্বান করেছেন যেন অবশ্যই এখানে আসেন এবং কনসার্টটি উপভোগ করে তাদের কল্যাণার্থে সময় ব্যয় করেন। 22 ডিসেম্বর থেকে পাঠকদের কাছে পৌঁছে যাবে দৈনিক আমার দেশ পত্রিকা। গণমাধ্যমে মানুষের আস্থা ফেরাতে ফ্যাসিবাদ আর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন পত্রিকাটির সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, আমার দেশ কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, যারা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী আচরণ করবে তাদের বিরুদ্ধেই কাজ করবে গণমাধ্যমটি। বিশ্বে নির্যাতিত মুসলমানদের পক্ষে থাকার কথাও জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান। রোববার থেকে সংবাদপত্রটি প্রকাশের পর মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক। পত্রিকায় অবশ্যই দুই পক্ষের বক্তব্য মন্তব্য থাকতে হবে। সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি, সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব। দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।